সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, মানবতা বিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের মায়াকান্নার আরেকটি উদাহরণ আমরা দেখলাম। যদিও বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মীর কাসিমের ফাঁসির দণ্ড কার্যকরের পরে তাদের যে বিবৃতি সেটি ঔদ্ধত্যপূর্ণ এবং এই ধৃষ্টতার প্রতিবাদ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর মধ্যে তুরস্কেও মন্তব্যের করার প্রতিবাদ করেছে বাংলাদেশ। একটি বিষয় নিয়ে আজ আলাপ করব। আর আদালত অবমাননার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে এর আগে 50,000 টাকা জরিমানা হয়েছে দুই মন্ত্রী। অনাদায়ে 7 দিনের জেলের কথা বলা হয়েছিল, তারা জরিমানা শোধ করেছিলেন। 1 সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সেখানে বলা হয়েছে যে দুই মন্ত্রী শপথ ভেঙেছেন। এই বিষয়টি নিয়ে দুই মন্ত্রী মন্ত্রিপরিষদে থাকা না থাকার বিষয়টি নিয়ে এখনও কোনো সেরকম স্পষ্ট আলোচনা আমরা দেখতে পাইনি। একটি রিট হয়েছে তাদের পদে থাকার বৈধতা নিয়ে। বিএনপির পক্ষ থেকে দুই মন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে, এটিও একটি আলোচনার বিষয়। সরকারের পক্ষ থেকে যদিও স্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এদিকে জেএমবির আজকে সুইসাইড স্কোয়াডের 4 জন নারী সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইজিপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলেছেন যে নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী দেশের শীর্ষ জঙ্গিদের মধ্যে তিনি শীর্ষ বলে তিনি উল্লেখ করেছেন। তো বাংলাদেশ কীভাবে এই নিরাপত্তা চ্যালেঞ্জগুলো এবং জঙ্গিবাদ মোকাবেলা করছে এই মুহূর্তে, সেই বিষয়টি নিয়ে আলাপ করব সময় থাকলে। শুরুতে পরিচিত হব দুইজন অতিথির সঙ্গে। রয়েছেন প্রফেসর সলিমুল্লাহ খান, রাজনীতি বিশ্লেষক, স্বাগত আপনাকে। রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সিপিবি নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, স্বাগত আপনাকে। প্রফেসর সলিমুল্লাহ খান, এটা তো সবসময় আমরা আলোচনা করেছি, আবারও পাকিস্তান কেন বারবার এই বিষয়টি এটাকে জানান দেওয়া যে তারা সত্যি সত্যি তাদের যারা হেঞ্চম্যান ছিল এখানে তারা মানে মুক্তিযুদ্ধের সময় তাদের পক্ষ হয়ে কাজ করেছে, যে এই জিনিসটাকে এই স্টেটমেন্টের মধ্য দিয়ে তারা আবার রিএনফোর্স করছে বা পুনঃপ্রতিষ্ঠিত করছে কিনা যে তারা সত্যি সত্যি পাকিস্তানের প্রতি তাদের আনুগত্য ছিল এবং এতদিন পর্যন্ত তারা এই দেশে থাকতে পেরেছে এবং বহাল তবিয়তে ছিল, তাদের বিচার হয়েছে, ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এখন তাদের স্টেটমেন্টগুলোর কার্যকারিতা এবং মানে প্রয়োজনীয়তাটা কি? এতে অন্তত একটা জিনিস পরিষ্কার হচ্ছে, সেটা হলো পাকিস্তান বদলায়নি। মানে আমরা অনেক সময় বলেছিলাম, ভুট্টো বলেছিলেন যে 1971-এর পর তাদের পাকিস্তানের নাম হবে নতুন পাকিস্তান, এবং 1973-এ তারা নতুন সংবিধান গ্রহণ করেছেন এবং সেইখানে ধরেন অন্যান্য উল্লেখের মধ্যে 1956 সনের পাকিস্তানের সংবিধানে বাংলা এবং উর্দু দুটোকেই রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে তারা বাধ্য হয়েছিল, কিন্তু এর আগে তারা শুধু উর্দুকেই রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। জনগণের আন্দোলনের ফলে 8 বছর পর পাকিস্তানের সংবিধান দুটো ভাষাকে গ্রহণ করে। এখন নতুন যে পাকিস্তান, তার রাষ্ট্রভাষা কিন্তু 8টি। উর্দু ছাড়াও পাঞ্জাবি, বালুচি এবং অন্যান্য ভাষাকে, পশতুন ভাষাকে তারা জায়গা দিয়েছে। যেমন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেটা আমরা বলতাম আগের, সেটার নাম হয়েছে পাখতুনখোয়া ইত্যাদি। অনেকগুলো স্থানীয় দাবি তারা মেনে নিয়েছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে চুনকাম, বাইরের দিকে প্রলেপ দেওয়া, ভিতরে বদলায়নি। তার একটা প্রমাণ হচ্ছে বহু পুরনো প্রবাদ আছে রাজনীতির ক্ষেত্রে, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি কি সেটারই প্রতিফলন তার পররাষ্ট্রনীতিতে হয়। তো পাকিস্তান এখনও যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে দ্বিধা করছে না, তারা মনে করছে এখনও যেন পুরনো পাকিস্তান রয়েছে। তাদের দেশ বদলেছে বলে যে ঘোষণা তারা 73-এর পরে করেছিলেন সেটা আসলে সত্য নয়, এটারই প্রমাণ তারা দিচ্ছেন। আর তুরস্কের সাথেও বাংলাদেশের কিছুদিন আগেও এই বিষয়ে মন কষাকষি হয়েছে। তুরস্কে বড় একটা ঘটনা ঘটলো, যার ফলে বর্তমানে তুরস্কের রাজনীতি কোন মুখে সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। তারপরেও মানে তাদের যে অভ্যাস যায়নি, অর্থাৎ সেটা যে এখনো তার যে ডানপন্থার মধ্যে তারা ছিল সেটা এখনো আছে, তা বোঝা যাচ্ছে। তবে এইবার মনে হয় তুরস্কের কণ্ঠস্বর একটু নিচু হয়েছে আগের চাইতে। তো আমি পাকিস্তানে ফিরে আসি। পাকিস্তানের যে রাজনীতি, যেটার ফলে পাকিস্তান নিজে একটি যাকে বলা হয় প্রায় ব্যর্থ রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে, তার ভিতরের যে অশান্তি, অসন্তোষ, সেইটার থেকে বাংলাদেশ বহুলাংশে মুক্ত ছিল। কিন্তু তারা মনে হচ্ছে যেন বাংলাদেশকে পাকিস্তানের একটি অংশ হিসেবে বিবেচনা করতে চাচ্ছেন। এইটা তাদের দিবাস্বপ্ন, কিন্তু সেই দিবাস্বপ্ন তাদের একার যদি হতো আমরা এত বড় কথা বলতাম না, এর সাথে আরও স্বপ্ন জড়িত হয়ে পড়েছে। আমি একটা শুধু উদাহরণ দিই, এখন যে সমস্ত একটা নিষিদ্ধ দল বাংলাদেশে আছে 2010 থেকে, যেটাকে হিজবুত তাহরির বলা হয়, তাদের সাহিত্য তারা এখন প্রচার করে, মাঝে মাঝে পোস্টার লাগিয়ে যায়, এমনকি আমরা না চাইলেও ইমেইলে আমাদের কাছে তারা বার্তা পাঠিয়ে দিচ্ছে তাদের মিডিয়া ব্রাঞ্চ থেকে। সেখানে লিখছে, তারা একটা শব্দ ব্যবহার করে, আপনারা খেয়াল করবেন, এটা দিয়ে আমি শেষ করি। তারা লেখে তাদের সংগঠনের নাম হিজবুত তাহরির, বাংলাদেশকে লেখে উলাইয়া বাংলাদেশ। আমি প্রথমে বুঝতে পারিনি উলাইয়া মানে কি, কিন্তু যখন ইংরেজি হরফে দেখলাম লেখছে, আমি একটু আরবি পড়তে পারি, তারা লিখছে এটা আরবিতে লেখে বিলায়েত, WILAYT, এটাতে বিলায়া।
আলজেরিয়ার মুক্তিযুদ্ধের সময় আলজেরিয়া করে এরকম 10-11টা প্রদেশে বিভক্ত করেছিল। আমরা যেমন সেক্টর করেছিলাম, এক একটাকে বিলায়া বলে। মানে বিলায়া শব্দের অর্থ হচ্ছে প্রদেশ বা অঞ্চল। অর্থাৎ তারা বাংলাদেশকে তাদের একটা অঞ্চল হিসেবে দেখতেছে। তারা তো খেলাফত প্রতিষ্ঠা করবে, যে উলাইয়া বাংলাদেশ মানে হচ্ছে কি দি প্রভিন্স অফ বাংলাদেশ। অর্থাৎ এরা যে বাংলাদেশ প্রভিন্স, হ্যাঁ বাংলাদেশ প্রভিন্স। এইটা আবার আমাদের বর্জুয়া শ্রেণীও এটা করে। এটা একটু ফুটনোট আকারে বলতে হবে, রুহিন ভাই আছেন এখানে। সেটা কি যে লায়ন ক্লাব আছে, রোটারি আছে না, তারা ডিস্ট্রিক্ট 315 নম্বর বাংলাদেশ এটা বলে। এই যে আন্তর্জাতিক বর্জুয়া শ্রেণীর যে দৃষ্টতা, সেটা এখন এই কল্পনা বিলাসীদেরও দৃষ্টতা হয়ে দাঁড়িয়েছে। আমি হচ্ছে পাকিস্তান পদে বাংলাদেশকে তাদের বিলায়া মনে করে। হ্যাঁ, বিলায়া কথা থেকে কিন্তু বিলায়াত কথাটা আসছে। আগে ইংল্যান্ডকে ইউরোপের একটা প্রদেশ গণ্য করা হতো, সেই জন্য আমরা এখনো বিলেত বিলেত বলি, লোকে বিলেত ফেরত বলি। কথাটা হচ্ছেই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে আজ থেকে 45 বছর আগে, এবং সেটা ওই বিলেতের পার্লামেন্টের ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টের মতো অ্যাক্টের বলে হয়নি। এটা হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। পাকিস্তান এই সত্যটা উপলব্ধি এখনো করেনি। না, আমরা প্রতিবাদ করছি, এটা লেজিটিমেটলি আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ তো না, আমরা তাদেরকে মানে তার যে আনএক্সেপ্টেবল সেটা আমরা জোর গলায় আমরা বলেছি, কিন্তু অনেকেও এটা মানে ভিন্ন একটা কাউন্টার যুক্তি দেন এরকম, যে এটা নিয়ে এত মানে প্রতিক্রিয়া জানানোর আসলে কিছু নেই। কারণ ওরা যে মানে মানে যারা ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে, তারা যে সত্যি সত্যি পাকিস্তানের অনুগত হয়ে কাজ করেছে এবং এই গণহত্যার সঙ্গে জড়িত, এটা রিএনফোর্সড হয়েছে এই স্টেটমেন্টের মধ্য দিয়ে। এটা মানে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে যে না, এরা এদেরই লোক, এবং এরা মৃত্যুর আগ পর্যন্ত। এটুকু যোগ করে যে আন্তর্জাতিক আইন বলে কিছু যদি থেকে থাকে, তাহলেই আমাদের এই প্রতিবাদের একটা অর্থ হয়। অর্থাৎ পাকিস্তানের এই হস্তক্ষেপটা হচ্ছে কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং সেটা তাদের বলে দেওয়া আমাদের প্রাথমিক কূটনৈতিক শিষ্টাচারের অংশ। এখন যেমন পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিলেন, কিন্তু এইটা পাকিস্তানের যদি একটা হট উটকু ব্যবহার হয়ে থাকে তাহলে এটা স্বতন্ত্র কথা, কিন্তু এটা তো তাদের একটা ধারাবাহিক ব্যবহারের অংশ। এইটা বাংলাদেশের সাথে পাকিস্তানের অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন রয়েছে, সম্পদের ভাগাভাগি ইত্যাদি সহ। এমনকি এই এতদিন পরেও, দ্বিতীয় মহাযুদ্ধের পরেও জার্মানি ক্ষতিপূরণ দিয়ে চলেছে ইসরায়েলকে, কিন্তু পাকিস্তানের উপর সেই আন্তর্জাতিক চাপ বাংলাদেশ প্রয়োগ করতে পারেনি বলেই তারা এখনো পর্যন্ত সেই অমীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত এড়িয়ে যাচ্ছে। এবং আপনি শুরু করছিলেন, কিন্তু একটু যোগ করি, সেটা হলো যে এই রায়টি কার্যকর হওয়ার আগে আমরা ভেবেছিলাম যে, বা ধারণা করা হয়েছিল যে বিভিন্ন সময় তারা যে অবাঞ্ছিত এবং অযাচিত আচরণগুলো করেছে, স্টেটমেন্টগুলো ইস্যু করেছে, সেখান থেকে হয়তো কিছুটা স্টেপ ফরওয়ার্ড হয়েছে। ফরেন অফিসিয়াল মানে অফিস কনসালটেশনের জন্য রাজি হয়েছে দুই দেশ, এবং এর মধ্যেই কিন্তু ফরেন অফিস কনসালটেশনের কথা ছিল। পাকিস্তান এখান থেকে রিট্রিট করেছে এই কারণে যে এই মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকরের সময়টা তখন ইমিনেন্ট হয়ে গেছে, 1-2 দিনের মধ্যে হবে, এবং তারা ভেবেছে যে না, এটা তাদের জন্য আরেকটা পরাজয়ের শিকার। যে আপনি না, ঠিক আছে, ওটা তো তথ্যের কথা বললেন, কিন্তু আমি যেটা দিয়ে আপনি প্রথম আলোচনা শুরু করলেন এবং ডক্টর সলিমুল্লাহ খান যে ব্যাখ্যাগুলো দিলেন, সম্পূর্ণ এটার সাথে আমরা একমত। কারণ উনি যেটা বললেন এটাই তো আসলে বাস্তব চেহারা, যে পাকিস্তান তার যে দৃষ্টিভঙ্গি সেটার মোটেই পরিবর্তন করে নাই। 1, 2 নম্বর হচ্ছে যে এই দেশটা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে, সেইটাকে সে মোটেই টলারেট যে করতে পারছে না, সেটা আরও প্রমাণ। এটাই এখন আপনি এই আলোচনার শেষে এসে যে পয়েন্টটা বললেন, যে হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই দেখি মনে করে যে এইটার মধ্য দিয়ে তো প্রমাণ হইলো যে এরা পাকিস্তানপন্থী লোক, তাদেরকে নিয়ে এসে অত বাড়াবাড়ি করার কি আছে? কিন্তু বাড়াবাড়ি করার অবশ্যই আছে। তার মধ্যে স্যার তো বললেনই যে একটা আন্তর্জাতিক আইনের একটা ব্যাপার আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এর থেকে দেখেন, আমরা তো এইসব দেশগুলোকে অনেক ক্ষেত্রে উপেক্ষাও করতে পারি না। যদি আমি আঞ্চলিক সহযোগিতার কথা বলি, আমি যদি সার্ক দেশগুলোর কথা বলি, তাহলে সেইখানে আমার সম্পর্ক কি হবে? ওইগুলো ঠিক করার সময় কিন্তু আমাদের এগুলো একেবারে সাফ পরিষ্কার করে নিতে হবে। তা সেই পরিষ্কার করে নেওয়ার জন্যে তাদের এই সব ঘটনাবলী থেকে আমাদের জোরালো কেন, আরও জোরালো কণ্ঠ দরকার করে আমার সাফ হিসাব করতে হবে যে কর্তৃত্বের সাথে আমি রাখবো কি রাখবো না। এইটা একটা জরুরি কাজ বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যে আমরা দেখেন কতগুলো যেভাবে উদারতার সাথে নিয়েছিলাম, তারা যে সেই উদারতার সাথে নেয়নি, এইটা বিবেচনা করে বরঞ্চ আমাদের অমীমাংসিত বিষয়গুলো আরো জোরালো, যেমন উনি আমাদের অর্থের কথা বললেন, আমাদের এখানে যে আটকে পড়া পাকিস্তানিদের বিষয় রয়েছে, এমনকি ওই যেসব যুদ্ধাপরাধীদেরকে তারা নিয়ে গেল, তাদের বিষয়টা সম্পর্কে বিচারের সম্মুখীন করা, এই জায়গাগুলো এটা পরিষ্কার করা দরকার। এটি একটা জরুরি কাজ। এইটা একটা ভয় কিনা প্রতিবাদ করার পেছনে, যে এখন তো এটা একটা ভয় কিনা পাকিস্তান আন্তর্জাতিকভাবে এই দাবিটা জোরালো হতে পারে যে বাংলাদেশে, সেটা আমার কাছে মনে হয় সেটা
এটার থেকে প্রধান কথা ওইটা অত তারা ভাবে কিনা আমি বলতে পারবো না, কারণ অত ব্যাখ্যা তো হয়তো বিবেচনা করিনি। কিন্তু প্রধান কথা হচ্ছে তার যে এখনো যে রাজনীতি, যে চিন্তা চেতনাটা করে, তার বহিঃপ্রকাশটাই তার প্রধান কাজ, এইটা হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বড় কথা পাকিস্তানকে ধরে আমাদের বোধহয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি এই অঞ্চলে আমাদের যে সাম্প্রদায়িক জঙ্গি সাম্রাজ্যবাদের কথা বলি, তার তো ঘাঁটি হচ্ছে ওইটা। সুতরাং সেই ঘাঁটি থেকে তার যারা বিভিন্ন জায়গায় তার যে ডালপালা বিস্তার করে থাকে এবং এই ডালপালাকে মদত দিয়ে যারা আরও গড়ে তোলে, তাদের একটা ঘটনা ঘটলেই তার পক্ষে অবস্থান না নেওয়া ছাড়া তো সে তো নিজের এই রাজনীতিকে টিকে রাখতে পারবে না। এবং সে তার মানুষকে যেভাবে মোটিভেটেড করে তার পক্ষে অবস্থান নিয়ে যতটুকু করতে পারছে সে তো এটা করতে পারবে না। সুতরাং আজকে সে তার অবস্থান নিচ্ছে। সুতরাং আমার মনে হয় তারা যে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে তাদের হিসাবটা, আমাদের যদি কারোর কোনো মোহ থেকে থাকে সেই মোহভঙ্গের জায়গাটা হতে পারে। কিন্তু দেখা দরকার যে বর্তমান বিশ্বে খালি স্বাধীনতার বিরোধিতাকারী পাকিস্তান না, এই যে এই উপমহাদেশে, কারণ আজকে তো একটা সাম্প্রদায়িক জঙ্গিদের উত্থান আমরা আন্তর্জাতিক অঙ্গনেই দেখি, সেটা তো অন্য প্রেক্ষাপট। কিন্তু এই উপমহাদেশকে ঘিরে যেটা ঘটছে, তার যে একটা প্রধান কেন্দ্র পাকিস্তান, তার এই ভূমিকাকে ধরে তার আমরা যে এই ঘটনাগুলোর যেমন নিন্দা করব, এই পয়েন্টগুলোকেও বোধহয় আরও সামনে আনা দরকার এবং তার সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকা দরকার এবং তার কোনোভাবেই যাতে স্পেস না পায়। দেখুন, এত সবের পরে খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের, হ্যাঁ, এবার ডেকে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী অনেক কড়াভাবেই প্রতিবাদ করেছে, কিন্তু আমরা কে না জানি যে তাদের এইখানকার যারা আছেন তারা সরাসরি আইএসের প্রতিনিধি হিসাবে মদত দিয়ে এগুলো চলছিল, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু আমরা অত যথাযথ ব্যবস্থা নিতে পারিনি। হয়তো চলে গেছে, সরে গেছে, এমনকি এখানে অর্থসহ নানা কিছু ধরা পড়ার পরেও আমরা দেখলাম সেই কাজগুলো রয়ে গেছে এবং এই ঘটনাগুলো আজকে আরও বেশি সামনে চলে আসছে। সম্প্রতিকালে নিশ্চয়ই স্যার আপনারও নজরে পড়েছে, পত্রিকায় দেখলাম নিউজে যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারা জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্য জায়গায় অস্থিতিশীল করার জন্য আমেরিকা যে চক্রান্তগুলো করছে এখন, তার মধ্যে কতটুকু সত্য জানি না, কারণ এটা সম্প্রতিকালে আসছে, তার মধ্যে সেটাও কিন্তু ভায়া এই আইএস এটা আছে। আমেরিকা তার প্রধান, ভায়া কিন্তু পাকিস্তান সহ। এটা আমরা জানি যে আমেরিকা বাংলাদেশকে ঘিরে তার আধিপত্য বিস্তারের জন্য হয়তো ইন্ডিয়াকে সামনে রেখে করবেই সে, এটা একটা সহজ অঙ্ক, আজকে এটা সবাই বোঝে। কিন্তু তার যদি সাম্প্রদায়িক জঙ্গি এইটাকে নারিশ করতে হয় এবং সেইটা ধরে বাংলাদেশকে কিছু করতে হয়, তার কিন্তু প্রধান অস্ত্র হচ্ছে পাকিস্তান এবং তার আইএস। সুতরাং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা ঘটছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আজকে শুধুমাত্র আমাদের রাষ্ট্র, মানে সরকার যে দায়িত্ব পালন করছে সেটা করলো, কিন্তু আমাদের পুরো দেশবাসীকে এই জায়গায় সজাগ থাকা দরকার এবং আমাদের জনগণের মধ্যে এই ব্যাপারে একটা জাগরণ সৃষ্টি করা দরকার। কারণ অনেক সময় আমরা এটা মনে করি যে ওইখানে ইসলামপন্থী ভাইরা আছে, আমি মুসলমান, তারা মুসলমান, কিন্তু তারা যে মুসলমানের নামে ৭১-এ যে ধ্বংসযজ্ঞের কথা বলছে, তার থেকে যে একটুও পিছপা সরে আসে নাই, বরঞ্চ তারা আরও মদত দিয়ে এই ঘটনাগুলো ঘটছে এবং আগামীতেও ঘটাবে, এটা পরিষ্কার বোঝাই যায়। এবং আমাদের এই যে যাদেরকে আজকে যুদ্ধ অপরাধের দায়ে আমরা বিচারের সম্মুখীন করলাম, আমাদের কিন্তু এখন আলোচনা হচ্ছে যে এটা অনেকদিন ধরে আমরা বলছি, কিন্তু এখনও সরকার অস্বীকার করতে পারছে না যে এদের যে অর্থনৈতিক ভিত্তি, এটাকে ধ্বংস না করলে উপায় নেই। এরা দীর্ঘদিন ধরে যে সামাজিক সাংস্কৃতিক ভিত্তি গড়ে তুলেছে, সেটাকে উপরে ফেলানোর জন্য আমাদের কি ভূমিকা পালন করে সেটা যাওয়া দরকার। মনে রাখতে হবে এই জায়গায় কিন্তু বাদ সাধবে তারাও। সুতরাং আমাদেরকে একটা জাতীয় পর্যায়ে একটা জাগরণও সৃষ্টি করা দরকার তাদের এই ধরনের অপকর্মের বিরুদ্ধে। তাহলে বোধহয় আমরা যথাযথভাবে শহীদদেরও মর্যাদা দিতে পারবো এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে ওদের একটা কড়া জবাব দিতে পারবো। প্রফেসর সলিমুল্লাহ, আমরা এখন বর্তমানে যে সময়টা পার করছি, এখানে জুলাই ১ তারিখ থেকে শুরু করে এখন সেপ্টেম্বরের আমরা পড়েছি, অনেকগুলো রিমার্কেবল অভিযান আমরা দেখেছি এবং ল এনফোর্সমেন্টে যারা এজেন্সির লোকরা আছেন তারা যথেষ্ট তৎপর হচ্ছেন। সব মিলিয়ে যে নিরাপত্তার যে একটা ঝুঁকি জুলাই মাসে আমরা অনুধাবন করেছি, উপলব্ধি করেছিলাম, সেটা কতটা সাকসেসফুলি বা কতটা ইফেক্টিভলি মোকাবেলা করা যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে যে প্রতিক্রিয়া, বিশেষ করে জন কেরির ভিজিটটা আপনি কিভাবে দেখছেন? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যা করেছেন সেই জন্য তাদের প্রাপ্য ধন্যবাদ তাদের দিতেই হবে, কিন্তু এটা ধন্যবাদ দেওয়ার পর আমরা বসে থাকতে পারি না। আমাদের জিনিসটা বুঝতে হবে যে সমস্যাটার উৎপত্তি যেখানে, সেখানে যদি আমরা ওষুধ দিতে না পারি তাহলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এই সমস্যা একেবারেই যদি সংক্ষেপেও বলি, সমস্যার উৎপত্তি আন্তর্জাতিক, কিন্তু আমাদের দেশেও তার পক্ষে সমর্থন করার মতো কিছু লোকের জন্ম হচ্ছে কেন, সেটা আমাদের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের আগের রাজনীতি, পাকিস্তান আমলের রাজনীতি থেকে আপনাকে শুরু করতে হবে। শুধু আমি মধ্যপ্রাচ্যের কথাই বলি, মধ্যপ্রাচ্যের সমস্যার উৎপত্তি কোথায় কিন্তু সেটা আমরা কেউ পরিষ্কার উচ্চারণ করছি না, শুধু পাকিস্তানের কথা বলছি। আমি একটু সংক্ষেপে তথ্য দিই। এই যে আরব দেশগুলি ইরান সহ যে তেলের মালিক হয়েছে, এই জিনিস আবিষ্কার হয়েছে 1938 সনে, মানে দ্বিতীয় মহাযুদ্ধের সময়।
এই বিপুল তেল সম্পদ দ্বিতীয় মহাযুদ্ধের পর তাদের হাতে হয়েছে এবং ইরানে আপনারা জানেন মোসাদ্দেক বলে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করে অ্যাংলো আমেরিকান অয়েল কোম্পানি এরা অভ্যুত্থান করে শাহকে চালিয়েছে। এইটা হচ্ছে একটা দিক। অপরদিকে সৌদি আরবে একটা দেশের নাম সৌদি আরব মানে কি একটা পরিবারের নামে নাম, আগে যেমন মুঘল ইন্ডিয়া বলতো সেরকম। আপনাকে খুব সংক্ষেপে বলি, মধ্যপ্রাচ্যে তথাকথিত প্রজাতন্ত্র সহ এই যে ইরাক ইত্যাদি সহ সমগ্র আরব জাহানের তেল সহ সমস্ত সম্পদের মালিক গোটা 200 পরিবার। তার মধ্যে সবচেয়ে বড় পরিবার হচ্ছে সৌদ পরিবার। তাহলে এবং এই তাদের এই বিপুল পরিমাণ অর্জিত সম্পদ তাদের এই অগণতান্ত্রিকভাবে, যেখানে নারীরা কোনো রকমের নাগরিক অধিকার বোধ করে না, কোনো রকমের প্রতিবাদ করা যায় না। আমেরিকানরা সেটা জানে না, তারা তো জানেই, তারা তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বোমা মারে, কিন্তু এই ক্ষেত্রে গণতন্ত্র কোথায় যায়? পরিষ্কার কথা হচ্ছে এখানে তাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। ইসরায়েলের জন্য এক স্ট্যান্ডার্ড, প্যালেস্টাইনের জন্য আরেক স্ট্যান্ডার্ড, সৌদি আরবের জন্য এক স্ট্যান্ডার্ড, ইরাকের জন্য আরেক স্ট্যান্ডার্ড, এরকম বলা যায়। আমি বলছি এর ফলে এটাকে রক্ষা করার জন্য, বিশেষ করে সেই ঠান্ডা যুদ্ধের সময়, সোভিয়েত বিরোধী আন্দোলনের সময়, তারা ইসলামী আন্দোলন বলে এই আন্দোলনটা গঠন করেছে সৌদি আরব থেকেই। এবং ইরানে যখন শাহবিরোধী বিপ্লব হলো, তারাও ঘটনাচক্রে শিয়া মুসলমানদের একটা আন্দোলন। ফলে যখন ইরানি আধিপত্য বাড়তে শুরু করলো, তখন সেটাকে দমন করার জন্য তারা প্রথমে সাদ্দাম হোসেন প্রভৃতি, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ সেকুলার শাসক বলতাম, তাদেরকে ব্যবহার করেছে, আরব জাতীয়তাবাদী। কিন্তু তাদের সাথে পারছে না বলেই তাদের পতন ঘটিয়েছে। পতন ঘটার পর এখন আবার এই মৌলবাদী সুন্নি ইসলামী আন্দোলন করে তারা গঠন করেছে। আল কায়দা তার একটি শাখা, আইএসও তার আরেকটি শাখা। এইগুলি যে সৌদি আরব এবং অন্যান্য যেগুলিকে বলে গালফ চিফডম আমিরাতগুলো তারাই তৈরি করছে, এটা কোনো সন্দেহ নেই। এখন এইটার সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের যারা ইসলামপন্থী বলে পরিচিত তারা যে ভূমিকাটা পালন করেছে, ন্যাক্কারজনক এবং গণহত্যামূলক ভূমিকা, দুটাকে যোগ করেন এবং তাকে যে তৎকালীন মার্কিন সরকার কিভাবে সমর্থন করেছে একেবারে দিয়ে সেটা যোগ করেন, তাহলে আন্তর্জাতিক একটা ছবি আপনি পাবেন। এবং সেইগুলির থেকে বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র লক্ষণের আলামতের চিকিৎসা করি, সাময়িকভাবে উপশম হবে, কিন্তু এটা আবারও গজাতে পারে। এই জন্য আমাদের যেটা প্রিন্স বলছিলেন, আমাদের জনগণের মধ্যে গণজাগরণ তৈরি করতে হবে। প্রশ্ন হচ্ছে গণজাগরণ কী করে তৈরি করবো? আমরা বুঝতে তো হবে সমস্যার উৎপত্তি কোথায়। আমাদের ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীদের একটা আত্মসমালোচনা করতে হবে। ব্যাপারটা যদি এমন হয় যে ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা, তাহলে এটা ঠিক নয়। আমাদের সেকুলার বুদ্ধিজীবীরা, জাতীয়তাবাদী রাজনীতিবিদরা অনেক সময় জিনিসটা বুঝে উঠতে পারেন না বলেই তারা মনে করে কি এখানকার যারা পশ্চাৎপদ ধর্মপরায়ণ মুসলমান তাদেরকে তারা সরাসরি আক্রমণ করে। আক্রমণ না করে বরঞ্চ বোঝা উচিত আমাদের দেশের যে ঐতিহ্যের মধ্যেই সেকুলারিজম আছে। একেবারে আমাদের কমপক্ষে বেশি দিন না যাই, 500 বছর আগের, 1000 বছর আগের ইতিহাসে গেলেও আমরা ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য পাই। সহাবস্থান, অসাম্প্রদায়িকভাবে হিন্দু মুসলমানের ভালোবাসার কাহিনীও আছে, বিরোধও মাঝে মাঝে আছে, কিন্তু আদর্শ হিসেবে এখানে কখনোই এই উগ্রতা স্থান পায়নি। তো সেই জিনিসটা থেকেই আমাদের ধর্মনিরপেক্ষতা আনতে হবে। কিন্তু কেউ কেউ যদি মনে করেন না ধর্মনিরপেক্ষতা কথাটা ইউরোপের এনলাইটেনমেন্ট থেকে আমদানি করবো, সেটা ঠিক হবে না। ইউরোপ থেকে আমরা প্রযুক্তি নিয়েছি, ইউরোপ থেকে বহু ধারণা নিয়েছি, বিজ্ঞান নিয়েছি, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষ তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, ইংরেজি ভাষা গ্রহণ করেছে আংশিকভাবেও। এই জিনিসটা মনে রাখা দরকার। ফার্সিরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আরবি ভাষা গ্রহণ করেনি। আমি ইসলাম বিস্তারের পরের যুগের কথা বলছি। এক একটা দেশে এক একটা ঐতিহ্য আছে। আমাদের দেশের যে ঐতিহ্য, সেই অনুসারে যদি আমরা বলি, এই গুলশান হামলা থেকে শুরু করে আজ পর্যন্ত যা হচ্ছে, এই ঘটনা একটা ব্যতিক্রম মাত্র। এটা দেশের মাটিতে স্থায়ী হবে না। দিবা রাত্রির মধ্যে অনেকে বলে কি দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়। মাঝে মাঝে রাজনীতির সংকট আসে। এই সংকটের কারণ বিবিধ। একটা যে আমাদের দেশে এখন নতুন ধন সম্পদের সঞ্চয় হচ্ছে, মানে এটাকে বলে আমরা বলেছি আমাদের এই সম্পদটা কিন্তু আমাদের দেশের ভিতরে হয়েই দেশে থাকছে না, এটা আন্তর্জাতিক চক্রের মধ্যে যুক্ত হয়েছে। কাজে জন কেরির কথা যে আপনি বলছি, কেরি সাহেব কেন এসছেন, 9 ঘন্টা কেন থেকেছেন, সেটা সকলেই জানে। শুনবো রহিন হোসেন প্রিন্স, প্রফেসর সলিমুল্লাহ বলছিলেন যে আলামতের চিকিৎসা, উপসর্গের চিকিৎসা হচ্ছে, কিন্তু এটার রুট কজেস, এটার আসল ওষুধ দেওয়ার উদ্যোগ, চেষ্টা, পরিকল্পনা, স্ট্র্যাটেজি সেটা আছে কিনা? না, সেটা তো যদি বলি আমাদের একেবারে সাদা চোখে দেখা যাচ্ছে, এটা দেখছি না। আমরা এই ধরনের ঘটনা বলেই নিজেরা একটু আত্মতুষ্টি লাভ করছি এবং মনে করছি শেষ করে দিলাম। কারণ এটা যেটা বলেছেন যে সম্প্রতিকালে যে ভূমিকা নেওয়া হচ্ছে তাকে ধন্যবাদ না জানিয়ে উপায় নেই। কিন্তু আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে যেটা কাজ করতে চাই, খুবই ভুল সিদ্ধান্ত হবে। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা অন্য আলোচনাও বাদ দিলাম, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, এইটাও কি যথাযথভাবে আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে পেরেছি? আমরা সেটা কিন্তু যাইনি। আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের কি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা দেখাতে পেরেছি? সেটাও পারিনি। আমরা
আমাদের যে ধর্ম, ইসলাম ধর্ম সহ অন্যান্য যে ধর্ম আছে, সেই ধর্মে যে মানবতা বা তার যে ভালো দিকগুলোর কথা আছে সেই জায়গাটাই করতে পেরেছি, সেইটাও আমরা পারি নাই। বরঞ্চ ধর্মের অপব্যবহার যেমন একদিকে হচ্ছে, ধর্মকে সে কিন্তু তার অন্য জায়গাগুলোতে ব্যবহার করছে। সুতরাং আপনি এই জায়গাগুলো কিন্তু কোনোটাও আমরা অগ্রগতির ধারায় নিয়ে আসতে পারলাম না। তারপরে এখানে স্যার আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলেছেন আমার বিবেচনায়, এটা অন্যতম গুরুত্বপূর্ণ, যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই জায়গায় নতুন যে শ্রেণীর আবির্ভাব হয়েছে তারা যে ভূমিকা পালন করছে, সেইখানে এমনকি মুক্তিযুদ্ধের দর্শনের মধ্যে আমার যতটুকু দর্শনের ধারা ছিল সেই ধারা থেকে আমরা বিচ্যুত হয়ে এমন জায়গায় নিয়ে গেছি যে তরুণ প্রজন্ম তার হতাশা সহ অন্য জায়গাগুলো ঘটতেছে। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে আজকে সাম্রাজ্যবাদ কিভাবে, উনি তো বললেনই, এবং আফগানিস্তানে তো তারা সরাসরি যে সোভিয়েতের বিরুদ্ধচারণ করার জন্য যেভাবে এইসব দলটল গড়ে তুললো এবং তারপরে করলো আমরা জানি, এবং মানুষের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে স্বপ্ন ছিল সমাজতন্ত্র, সেই জায়গাটাও নাই, বাংলাদেশের সামনে এই সমাজতন্ত্র নাই। তারপরে মানে এই দৃষ্টিভঙ্গিটা নেই। তারপরে মানুষকে আজকে বাংলাদেশে আরেকটা ঘটনা ঘটে গেছে, এটাও আমার মনে হয় বিবেচনা জরুরিভাবে রাখা দরকার, যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের পরে সবাই তো একজন নাগরিক হিসাবে মর্যাদা পাবে, কিন্তু নাগরিকের মর্যাদা কিন্তু নাই। দিন যত চলে গেছে, এত বছর পরে এসে দেখবেন যে ধর্মের বিরুদ্ধে বিভাজনটাই যেন একটা প্রধান হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি মানুষের যে গণতান্ত্রিক অধিকার এবং অন্যান্য অধিকারের জায়গা যেটা ছিল সেটাও কিন্তু সংকুচিত ধারায় চলে গেছে। মানুষ আজকে নিজেকে যেন উজ্জ্বল করে নিয়েছে যে আমাকে তো কেউ জিজ্ঞাসা করে কিছু করে না, আমার কি করার আছে। এই জায়গায় আরেকটা বড় ভূমিকা আমি মনে করি, সেটি হচ্ছে আমাদের এই সব ঘটনার সময় যখন যারা শিক্ষিত মানুষ, যাদেরকে বুদ্ধিজীবী বলে অন্য মানুষ শ্রদ্ধা করে বা যারা পথ দেখাতে পারবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে, সেইখানে দলীয়করণ এমন জায়গায় চলে গেছে, সেইখানে আগে যে বুদ্ধিবৃত্তিক মানুষ তারা যে একটা ন্যায্য কথা বলবে, মানুষকে যে একটা পথ দেখাবে, সেই জায়গাটা তারা করতে পারছে না। ঠিক একইভাবে আরেকটা জায়গায় ঘটে গেছে, আপনি রাজনৈতিক অঙ্গনেরগুলো যদি দেখেন, রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে আমাদের বিবেচনায় দেখি 90-এর পর এই সাম্রাজ্যবাদ, তারা মার্কিন সাম্রাজ্যবাদ যার মোড়ল, তারা বাংলাদেশের মতো দেশকে দ্বিদলীয় ধারার মধ্যে ফেলে দিতে চাইল, যে সে ক্ষমতায় যে থাকবে সেও তার পক্ষে, ক্ষমতার বাইরেও সে থাকবে। এমনকি জন ক্যারি এখানে আগমনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটাও বলা যায়, আমরা যদি বুঝে থাকি যে বাংলাদেশ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সম্পদ আছে, এখানে স্ট্র্যাটেজিক কারণে আছে, আর বাংলাদেশে অনেক সময় মনে হচ্ছে যে এটা বোঝানো যে আমরা মুসলমানরা মানে এমন দেশ আমাদের খুবই বন্ধু, মুসলিম মেজরিটি বাংলাদেশ, যেমন আফগানিস্তান পাকিস্তান ছাড়াও বাংলাদেশের মতো দেশও আমাদের বন্ধু তালিকার মধ্যে আছে। ওটা একটা আমাকে যদি বলেন, সেটা তো অনেক আগেই কিন্তু আমেরিকা দেখবেন দুইটা কাজ করছিল, সে জামাত ইসলামকে সার্টিফিকেট দিয়েছিল, এটা হচ্ছে মডারেট মুসলিম দল, আর বাংলাদেশ হচ্ছে মডারেট মুসলিম কান্ট্রি। এটা যেটা ধর্মনিরপেক্ষ দেশ, আমেরিকা কিন্তু কখনো এটা বলে নাই। সুতরাং ওটা তারা আগে থেকেই তো সেই লাইনে চায় তারা। কিন্তু এরপর আমরা যেটা দেখি যে যারা শাসক বা যারা শাসক শ্রেণীর দল এখন হয়তো ক্ষমতার বাইরে আছে, তারা যাতে তাদের এইখানে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সহায়তা করে। খালি ভাগবটরা চীন কেন নিয়ে যাবে, খালি ইন্ডিয়া নিয়ে যাবে কেন, জাপান নতুন আধিপত্য বিস্তার করবে, তাহলে তার জায়গাটা কোথায়, রাশিয়া কেন আসবে শুধু? আর হ্যাঁ, তারপরে বিশেষ করে এইখানে আপনি বঙ্গোপসাগর ঘিরে তার যে স্ট্র্যাটেজিক জায়গাটা, এইখানে নৌ মোতায়েন সহ নানা জায়গায় এইটা চায়। আর আরেকটা বড় কারণ আমার কাছে মনে হয়, এটা আরো গভীর বিবেচনা হয়তো দাবি রাখে, সে তো ভারতে যাচ্ছে, এবং ভারতকে সে কি করলো দেখছেন, আগেই তাদের সাথে পরমাণু চুক্তি করেছিল, এবার কিন্তু এখানে ঘাঁটি বানানোর সে করে নিল, ঘাঁটি ব্যবহার, ঘাঁটির যে সুযোগটা সে করে নিল। তাহলে এটা করার আগে বাংলাদেশকে একটু বুঝবাজ দিয়ে জায়গাটা চলে গেল, এবং সেটা জানে যে আমরা অনেকদিন ধরে আমেরিকা দেখছি, তারা যারা গণতন্ত্র ধ্বংসকারী, যারা মানবতা ধ্বংসকারী, তারাই গণতন্ত্রের জন্য বেশি কথা বলে, এবং বাংলাদেশে বর্তমান সরকার নিয়ে তাদের একটা বড় কোশ্চেনের কথা তারা তুলে ধরে, যে নির্বাচনে সবার অংশগ্রহণ তুমি করো নাই ছিল, এই যে হ্যাঁ, মানে যে প্রেশারটা তারা দিতে চায়। এখন আমাদের সরকারও চিন্তা করছে যে আমি যদি একটু তাকে পালিশ টালিশ করে পক্ষে রাখতে পারি, না হলে সে তো নাই, আমি তা মনে করি না। হয়তো আপনি এইবারে যাওয়ার পরে তাদের ভিজিটিং এক্সপেরিয়েন্সে যেমন হয়, আমার কাছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে ভিজিটিং এক্সপেরিয়েন্সে এসে যেটা বলে গেল, সেইটা তাদের অন্তরের কথা ভাবার কোনো কারণ নাই। সেটা নির্ভর করবে এই শাসকরা তাদেরকে কতটুকু সুযোগ দিচ্ছে, তার অর্থনৈতিক আধিপত্য অন্য জায়গায়, তার উপরে কিন্তু তার সিদ্ধান্ত। আপনি কেরি 7.5 ঘন্টার ভিজিট, হ্যাঁ, কেরির সাথে কথা বলাটা হচ্ছে এরকমই। কেরিরা আমাদের মুসলমানদের দুভাগে ভাগ করতে চায়, ভালো মুসলমান, খারাপ মুসলমান। কিন্তু আমরা যদি বলতাম ভালো কেরি খারাপ কেরি আছে, ভালো আমেরিকান খারাপ আমেরিকান আছে, সেই সুযোগটা আমাদের নেই। আসল সমস্যাটা কিন্তু কোথাও ওখানেও না ওখানেও না। আসল সমস্যা হচ্ছে একটা ঐতিহাসিক মোকাবেলা, যেটাকে আমরা বলি পাশ্চাত্য উন্নত, আমাদের দেশগুলো অনুন্নত হয়েছে। এটাকে আমরা ঔপনিবেশিক বা স্বাধীন পরাধীন সম্পর্ক বলেছি। আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা তো একটা পরাধীনতার প্রক্রিয়ার ভিতর দিয়ে এসেছি। এই যে ঐতিহাসিক এনকাউন্টার, এটার মধ্য দিয়ে কিন্তু কে ভালো কে মন্দ এটা নির্ধারিত হয়েছে। তাদের ইচ্ছা যে পূরণ করে না সে খারাপ,
যে পূরণ করে সে ভালো। ওই জন্যই একবার জামাতকেও মডারেট বলে, এখনো তো আওয়ামী লীগকেও মডারেট বলবে। হোসনি মোবারকও ভালো, লিবিয়ার গাদ্দাফিও ভালো, হ্যাঁ, বা right. তারপরে আবার কিন্তু লক্ষ্য করেন, সাদ্দামও ভালো। লক্ষ্য করার বিষয় হচ্ছে সাদ্দামকে এখন উৎখাত করেছে, একসময় সাদ্দামকে দিয়ে ইরানের সাথে যুদ্ধ করিয়েছিল। আমাদের এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এখন আমাদের পরিপ্রেক্ষিতে আসি, এখন আমরা নিজেদের রাজনীতিকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, মানে আমরা যদি এইখানের আঞ্চলিক, এখানে দুটো কথা মনে রাখতে হবে, যেটা আফগানিস্তানে হয়েছে সেটা বাংলাদেশে হবে না, এটা একটা ইলিউশন। অনেকে মনে করেন যে, যেমন ধরেন যেটাকে আমরা ওই বলে সেপ্টেম্বরের 11 তারিখ যে ঘটনা 2001 সনে ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, 9/11 বলে, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রাক্তন বন্ধু তারাই করেছে, আল কায়দার লোকেরাই করেছে, হ্যাঁ প্রাক্তন বন্ধু। এবং সেই জন্য এখন হয়ে গেছে কি, আল কায়দা বা ওসামা বিন লাদেনকে মুসলিম জগতের খলিফা কেউ নির্বাচিত করেনি। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, জাগতিক ধর্ম, যেখানে কোনো খলিফা নেই, বর্তমানে নেই। এবং এটা খ্রিস্টানদের মধ্যে, ক্যাথলিকদের মধ্যে আছে, এখানে নাই। কিন্তু বাগদাদি তো স্বঘোষিত না, যে কেউ স্বঘোষিত খলিফা হতে পারে, ইসলাম জগতে সবাই তাকে মানে না। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় হচ্ছে যে অনেকে মনে করছে কি আমেরিকানরা মুসলমানদের অপমান করছে, পাশ্চাত্যরা অপমান করছে। আমরা ফ্রান্সে দেখছি, বেলজিয়ামে দেখছি। আপনি এগুলি কি তো উট পাখির মতো আপনি তো মুখ গুজে রাখতে পারবেন না, আপনাকে এটা মোকাবেলা করতে হবে। কিন্তু সেই জন্য এই ঘটনা ঘটছে না, এটা তারাই ঘটছে, তারাই নির্ধারণ করছে আমাদের দেশে কে নেতা হবে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ ওসামা বিন লাদেনকে নেতা নির্বাচিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কখন করেছে? আফগান যুদ্ধের সময়। সেখান থেকে সে উঠে এখন তাকে তার ইচ্ছে মতো, কারণ টেরোরিস্টরা কিন্তু মত পরিবর্তন করে, তারা সোভিয়েটের বিরুদ্ধে লড়বার জন্য আমেরিকানদের উৎসাহ পেয়েছিল, এখন আমেরিকানরা তাকে কোথাও অপমানিত করেছে, তার সাথে লড়েছে। এটাকে সারা মুসলিম জগতের অপমান বলে নেওয়া যাবে না। এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে এই যুদ্ধের বিরুদ্ধে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করে, যেটার নাম ওয়ার অন টেরর, সেটা কিন্তু পাল্টা টেরর দিয়ে ঠেকানো যাবে না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে সামাজিক আন্দোলন, আমাদের যে দীর্ঘদিনের সামাজিক মিলনের ঐতিহ্য, সেইটা আমাদের নতুন করে খুঁজে বের করতে হবে। শুধু বুদ্ধিজীবীদের নয়, এটা আমাদের রাজনীতিকদেরও খুঁজে বের করতে হবে। আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা যে শুরু হয়েছে, জি, এটা একটা কথাই বলি, যেমন এই ভারতের সাথে আমাদের সম্পর্ক কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আনতে হবে আমাদের এখানে। এখন বাংলাদেশে যারা এই জঙ্গি আন্দোলন করছে, তারা কিন্তু ভারত বিরোধিতাকে তাদের একটা হাতিয়ার করে নিয়েছে। এখন ভারতের সাথে বাংলাদেশের কোনো বিরোধ নেই। হ্যাঁ, ভারতের কুবের সম্প্রদায় বাংলাদেশকে শোষণ করার জন্য নানা প্রকার ষড়যন্ত্রের জাল পাচ্ছে। সোজা বলতে গিয়ে তাদের কয়লা সিন্ডিকেট থেকে শুরু করে তাদের বিদ্যুৎ সিন্ডিকেট থেকে, এই কথাগুলো জনগণের কাছ থেকে যে আমরা যদি লুকাতে চাই, তাহলে কিন্তু এই যুদ্ধের নৈতিক ভিত্তিটা আমরা তৈরি করতে পারবো না। এবং এইটাকে আবার ফলস পথে পরিচালনা করে বাংলাদেশকে আবার একটা জঙ্গি বা ইসলামী রাষ্ট্রে পরিণত করে ভারতের বিরুদ্ধে লড়া যাবে না। তাহলে তো পাকিস্তানে লড়তে পারতো, তাহলে বাংলাদেশ লড়বে কি? বাংলাদেশে তো তার ন্যায় স্বার্থ বজায় রাখতে হবে। বাংলাদেশের সাথে ভারতের কতগুলো ন্যায় সমস্যা আছে, যেগুলি এখনো অমীমাংসিত। নদীর পানির সমস্যা, আমাদের পাওয়ারের সমস্যা। আমরা ভারতের উন্নতি চাই, কিন্তু আমরা নিজেদের অবনতি তো চাই না। ভারত আমাদের যুদ্ধের সময় সাহায্য করেছে, কিন্তু ভাই বলে ভারত আমাদের গলায় পা দিয়ে চলতে পারে না। এই জিনিসগুলো তাহলে যে বাংলাদেশ গড়ে উঠবে, এটা ভারতের জনগণের সাথে আমাদের মিত্রতার মাধ্যমে করতে হবে। কিন্তু যেই সাম্প্রতিক যে রেসিপ্রোকেশনটা হচ্ছে, যেই প্রবলেমসগুলো লং স্ট্যান্ডিং, আমি উদাহরণটা শেষ করি। ফারাক্কা বাঁধ তারা 1950 সন থেকে দেওয়া শুরু করেছে, 1975 সালে চালু হয়েছে। আমরা একটা পানি চুক্তি করেছি, তারপরে এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভারতের মধ্যেই এখন আন্দোলন উঠেছে। বিহারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকে বলছে যে এটা ভেঙে দাও। পশ্চিমবঙ্গে যারা আগে ভেঙে দেওয়ার পক্ষে বলতেন, যেমন পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র, তারাও এখন বলছে এটা ভাঙা যাবে না। আনন্দবাজার পত্রিকা তার পক্ষে দাঁড়িয়েছে। জিনিসটা কি, এই ফারাক্কা শুধু বাংলাদেশের জন্য খারাপ তা নয়, এটা যে পশ্চিমবঙ্গের জন্য খারাপ। পশ্চিমবঙ্গের বিখ্যাত ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বই লিখে সেই 50-এর দশকে প্রতিবাদ করেছিলেন। সেইগুলো আলোচনা বন্ধ করা যাবে না, আমাদের আলোচনা অব্যাহত রাখতে হবে। আমি বলছি পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থ আর বাংলাদেশের জনগণের স্বার্থ খুব বেশি ভিন্ন নয়, এমনকি আসামের জনগণের স্বার্থ আমাদের থেকেও ভিন্ন নয়। কাজে আমরা যে ভারতের পূর্বাঞ্চলে, শুধু বাংলাদেশের নয়, একটা নির্যাতিত মানব গোষ্ঠীর আধুনিক প্রতিনিধি, এই কথাটা আমাদের ভুললে চলবে না। আমি মনে করি ভারতীয় জনগণের বৃহত্তর স্বার্থের সাথে আমাদের বৃহত্তর স্বার্থের কোনো অমিল নেই, বরঞ্চ ভারতের একটা পুঁজিবাদী গোষ্ঠী আছে যারা উত্তর ভারতে, মারোয়ারে, গুজরাটে অবস্থিত। তাদের যে এক ধরনের শোষণের জাতাকলে ভারতের জনগণ পৃষ্ঠ, আমরা সেটার মধ্যে যেন না পড়ি। কারণ এটা এই জন্য বলছি যে এইটাকে ওই যে মার্কিন বিরোধী অপমানের জন্য যেমন একটা ইসলামী জঙ্গি আন্দোলন শুরু করার চেষ্টা করেছে, অনেকে এইভাবে বাংলাদেশের আন্দোলনকে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারে। একসময় যেমন ধরেন, একসময় জামাত ইসলাম স্লোগান দিত ফারাক্কা বাঁধ আমাদের মরণ ফান। এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও বলছে এটা আমাদের মরণ ফান। শুধু পদ্মার উপরে আরো 5টা বাঁধ দেওয়ার জন্য বিভিন্ন নদীর মুখে তারা চেষ্টা করছে রক্ষা করার জন্য। আমার মনে হয় যে এই যে ইকোলজিক্যাল সমস্যা, এইটা উপমহাদেশব্যাপী সমস্যা। বাংলাদেশ বহু থেকেই প্রস্তাব দিয়ে আসছিল যে নেপাল, ভারত, বাংলাদেশ অন্ততপক্ষে 3 শক্তি, এমনকি প্রয়োজনে চীনকেও সঙ্গে নিয়ে
একটা আঞ্চলিক সমাধান দরকার। এটা মানে ব্রহ্মপুত্র আপনি রিভার আপনি বেসিন। এই আলোচনা একটু ফিরিয়ে যাই, একটু রিলেট করছেন বাংলাদেশের যে চ্যালেঞ্জেস গুলো, আমরা যে সিকিউরিটি চ্যালেঞ্জের কথা বলছিলাম, এগুলো মোকাবেলা করার জন্য আমাদের এই বাইল্যাটারাল ইস্যুস গুলো ইম্পর্টেন্ট, সেটাই খুবই ইম্পর্টেন্ট। কারণ এটাকে ব্যবহার করে আমি বলছি বাংলাদেশ ভারতের কিছু আউটস্ট্যান্ডিং সমস্যা আছে, যেগুলি বাংলাদেশের জনগণের মনে একটা বঞ্চনার বোধ আছে, এটা বুঝতে হবে। শুধু সরকারের ক্ষমতায় বসে থাকলে অনেক সময় চোখে পড়ে না, জনগণের কাতারে থাকলে এটা চোখে পড়ে। এইটা তাহলে আমি যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং একটা আমি বলবো আধুনিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ভারত সমস্যার সমাধান করা উচিত। যদি করতে এটা আমরা ব্যর্থ হই, এইটা যারা সুযোগ সন্ধানী ছিদ্রান্বেষী তারা এটা ব্যবহার করতে পারে। এই বিপদটা আমাদের দেশে খেয়াল রাখা উচিত। আমরা আমি এই পয়েন্টে আমি মানে দৃষ্টিভঙ্গি যেখানে এসে শেষ করছেন শতভাগ একমত হয়ে খালি আরেকটু আগবাড়েই বলতে চাই। ধরুন আমরা যে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের কথা বললাম, মানে যেটা করতেই হবে এখন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে এই আশপাশের দেশগুলোকে তারা যেমন ব্যবহার করছে, কিন্তু ওই দেশের জনগণ তো সাধারণ জনগণ, তাদের টিকে থাকার স্বার্থেও তাদের বিরোধিতা করা দরকার। সুতরাং একটা বড় কাজ হচ্ছে এখানে আঞ্চলিক পর্যায়ে যে জনগণের ঐক্য সেটা গড়ে তোলা, এবং আঞ্চলিক পর্যায়ে অনেক সময় আমাদের যতটুকু ঐক্যমত্য সম্ভব সেটা নিয়ে আগানো দরকার। এইটা খুবই জরুরি বলে মনে হয়, এবং সেক্ষেত্রে এই পয়েন্টও আমার মনে হয় যে আমাদের একটু জরুরিভাবে ঐক্যমত পোষণ করে বলি যে বিশেষ করে পাশের দেশ, তাদের বিরুদ্ধে রাজনীতি করে অনেকে যে রাজনীতির সুবিধা নিতে চায়, আবার অনেকে আমরা ওই যে উট পাখির নীতি নিয়ে যে কিছুই দেখলাম না, কিছু হলে একটু সমস্যা হয়ে গেল, তাহলে কিন্তু ওরাই ব্যবহার করবে, আর আলটিমেটলি সাম্রাজ্যবাদ এই সুযোগে নানাভাবে করবে। অবশ্যই বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে ওই দেশের জনগণের সাথে সম্পর্ক রেখেই আমাদের এই মুভমেন্টটা জোরদার করতে হবে, এবং সেটা হলে যে কত কাজে লাগে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আমরা আর এটা নতুন করে বলার দরকার আমি নেই। ফারাক্কার ঘটনা একটা কথা যে মনে করিয়ে দিচ্ছি আপনি, আমরা অনেকগুলো সমস্যার সমাধান করেছি ভারতের সাথে। যেমন ধরুন আমাদের যে ল্যান্ড বর্ডারের সমস্যা করেছি, এবং সমুদ্রের সীমা আমরা একটু ঠকতে পারি, একটু লেপতে পারি, কিন্তু জিনিসটা যে আইনসঙ্গতভাবে মীমাংসা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই পথ অনুসরণ করে আমরা আমাদের অভিন্ন নদী, একটা দুটাতে না 54টা নদীর সমস্যা আমাদের সমাধান করতে পারি। এখন সেই জায়গায় আমি মনে করি না, এখানে একটা পয়েন্ট আপনার কথার সাথেই মনে পড়লো, দেখুন যে সমুদ্র যেটা করেছে এখানে আমাদের কতগুলো দুইটা পয়েন্টই খালি আমি বলে শেষ করি। একটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি তাহলে পরিষ্কার নিতে হবে যে তুমি আমার পাশের দেশ, যত বড় দেশ হও, অন্য যাই করো, কিন্তু আমার স্বার্থকে বাদ দিয়ে তুমি চললে আমি ছাড়বো না, কারণ আমার স্বার্থ মানে তো জনগণের স্বার্থ, এবং এই জনগণের স্বার্থের সাথে উনি যেটা বললেন সেটা ওই দেশেরও জনগণের স্বার্থ কিন্তু মিলে যায়, আপনি নদী সহ অন্যান্যগুলো দেখলেন। তাহলে সেই দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকে, আর 2 নম্বর হচ্ছে আমাদের কতগুলো যোগ্যতা অর্জন করতে হবে। এই কথার বিশেষভাবে বলছে এই কারণে ব্যালেন্স অফ পাওয়ারে আপনারা এটা তো কথা বলতে সহজ, কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে এই ধরনের বার্গেইন করা, এই ধরনের ইন্টারাকশনে যাওয়া, এটা তো ইভেনলি পোয়েজড না। বাংলাদেশের পক্ষে আপনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন মানে যেতে হবে, এটা আইসোলেশন তো ইটস নট অ্যান অপশন। এখানে তো একটা এনগেজমেন্ট করে এক ধরনের বুদ্ধিদীপ্ত একটা এনগেজমেন্টের মধ্য দিয়ে সেই এনগেজমেন্ট একটু আপনি অন্য জায়গায় যান। আমি বলছিলাম প্রথমে আমি পাশের দেশের যেটা বলতে চাইছি, আমি আসছি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমার কতগুলো যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু এই জায়গায় যে যোগ্যতাটা এটা মনে রাখা দরকার, আমরা যে সমুদ্র যেটা করলাম, যেটা আন্তর্জাতিক মামলা করলাম, ওইখানে কিন্তু যথাযোগ্য যোগ্য লোককে দেওয়া হয়েছিল, সরকার এক্ষেত্রে পর্যাপ্ত ভূমিকা পালন করেছিল, ওইটা নিশ্চয়ই আপনি আমার সবাই ভালো জানেন, এবং এইটা করার মধ্য দিয়ে কিন্তু করা গেছিল। তাহলে আপনাকে দুইটা, যে আমি আমার স্বার্থ রক্ষা করব এবং যথাযথ যোগ্যতা দিয়ে এই কাজটা করব, সেটা যেমন একটা করতে হবে। আর একটা হচ্ছে ওই যে সাম্রাজ্যবাদের কথা যেটা করলেন, আমাদের সাথে ভারতের এই ধরনের সংকট থাকার পরেও বা আশপাশের দেশগুলো থাকলেও কতগুলো দেখবেন যে কমন কিছু কিছু মানে ঐক্যমত্যের জায়গা থাকবে, তা যেখানে আঞ্চলিক উপ আঞ্চলিক সহযোগিতায় যতটুকু ঐক্যমত্য পারি, সেই ঐক্যমত্য নিয়েই কিন্তু আপনার বৃহত্তর শক্তির মোকাবেলায় যেতে হবে, কারণ আমি একা পারবো না। এই বিবেচনাটা রাখতে হবে বলে আমি একটা কথা শুধু আপনার প্রশ্নের উত্তরেই বলছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কি, 1971 সনের মুক্তিযুদ্ধের সময়ও এদেশে কিছু ধর্মপন্থী দল ছিল, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সশস্ত্র উপায়ে, তাদেরকে কারো কারো বিচার এখন হচ্ছে। আমার বক্তব্য ছিল ওই জায়গাতে, সেই জায়গা থেকে আজকে 45 বছর যখন আমরা আসি, তাদের তো এখানে আবার মাটিতে পা রাখার কথা ছিল না। আমাদের কিছু রাজনৈতিক ভুলের জন্য তারা পা লেগেছে। ভুল মানে অর্থাৎ 75 সনের পর থেকে, 75 আগেও আমরা ভুল করেছি, পরেও ভুল করেছি, তাহলে আমি আর পর্যালোচনা করছি না। আমি এই ভুলটাকে আমি 2 দফায় দেখাতে চেয়েছি, কি কারণে তাদের এখানে প্রশ্রয় বেড়েছে। আমাদের অভ্যন্তরীণ ভুল যে আমরা করেছি, আমাদের বুদ্ধিজীবীদের আত্মসমালোচনা আছে। এখন 2টো আন্তর্জাতিক ফ্যাক্টর আমি দেখিয়েছি। একটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আন্তর্জাতিক ফ্যাক্টর, আমাদের সরকার যেটা অস্বীকার করতে চাচ্ছেন, সেটার প্রভাব আছে। যেমন এই যে যাদেরকে নেতা বলা হচ্ছে, তামিম চৌধুরী কানাডা থেকে ট্রেনিং নিয়ে আসছে, এবং আরেকজন যে কালকে যে সেনাবাহিনীর একজনের কথা বলা হলো, জাহিদুল নামকে, সে কানাডা ঘুরে আসার পরে সেনাবাহিনীর চাকরি ত্যাগ করেছে। এই কথাগুলি কি ইঙ্গিত করে?
যে একটা আন্তর্জাতিক কানেকশন আছে, তারা দেশীয় লোক হতে পারে। আরেকটা ফ্যাক্টরের কথা আমি শুধু বলছিলাম, আমাদের প্রতিবেশীদের ভারত যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের শ্রেষ্ঠ বন্ধু ছিল, সোভিয়েট রাশিয়া আমাদের শ্রেষ্ঠ বন্ধু হয়েছিল, কিন্তু আজকে সোভিয়েট রাশিয়ার মধ্যে পরিবর্তন হয়ে সেটা শুধু রাশিয়া হয়েছে, সোভিয়েট নাই, তাই না? এবং ভারত যেটা আমাদের তো মিত্র দেশ ছিল, এখনো মিত্র আছে, তার সাথে আমাদের কোনো কোনো বিরোধ আছে বলেই সেটিকে কেন্দ্র করে ওরা জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে। আমি এই দুটো দফা বলছিলাম যে এই 2-3 জায়গা, আমাদের অভ্যন্তরীণ নীতি, ভারতের সাথে আমাদের সম্পর্ক, এটা আঞ্চলিক সম্পর্ক, ভারত সার্ক একই জিনিস এখানে। তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ, যেটা আমরা বলছি, যেটা মধ্যপ্রাচ্যে এখন একটা যুদ্ধবাদ হয়েছে, এটা সাম্রাজ্যবাদের চেয়ে বেশি হয়েছে, এটা অ্যাগ্রেসিভ। এই 3 ফ্যাক্টরকে বাদ দিয়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে আমরা কেমন করে বুঝবো? আমার প্রশ্ন ছিল সেটাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের সময় আর নাই, যদি এক মিনিটে যদি 2 মন্ত্রীর প্রসঙ্গ তুলেছিলাম, আমি ওপেনিং এর মধ্যে বলেছিলাম কিছুটা, মানে ওনাদের বৈধতা নিয়ে, মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে কথা বলছে। যদি আইনি বিষয়, ইয়েতে পূর্ণাঙ্গ রায় এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেওয়া নেই এবং বলা হয়নি যে ওনাদেরকে ক্যাবিনেটও থাকতে পারবেন না, কিন্তু আপনার কোনো কমেন্ট আছে কিনা এই বিষয়ে? এটা তো দুটো প্রশ্ন, একটা হচ্ছে আইনের প্রশ্ন আর একটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। তো এখন নৈতিকতার প্রশ্নটা হচ্ছে এই, যদি মনে করেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতে যেটা মত, সেটাই বিচার আলয়ের মত হিসেবে ধরে নেব আমরা, অর্থাৎ তাদের মধ্যে এটা ডিভাইডেড ওপিনিয়ন, সকলেই বলছে যে ওনারা যে আদালত অবমাননা করেছেন সে বিষয়ে সন্দেহ নেই, সেটা তারাও মেনে নিয়েছেন। কিন্তু এই আদালত অবমাননার দুটো তাৎপর্য আছে, একটা হচ্ছে শপথ ভঙ্গ হয়েছে আর যেমন শপথ ভঙ্গ হয়নি। মেজরিটি যেহেতু শপথ ভঙ্গ হয়েছে বলেছে, ধরেন যদি শপথ ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা নৈতিকভাবেই পদত্যাগ করা উচিত। আমি যদি হতাম তাহলে আমি করতাম। এখন অনেকে যদি না করতে পারে, এখন বিএনপি এটাকে রাজনৈতিক পয়েন্ট হিসেবে তুলে ধরেছে, এখন রিট হয়েছে, সেগুলো বিচারাধীন বিষয় আছে, আমরা মন্তব্য করব না। কিন্তু আমি বলছি নৈতিকভাবে আমি হলে কথা, এবং ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে কি, ডিফেমেশনের যে আইনটা আমাদের এখানে আছে সাধারণভাবে, আমি যদি আপনাকে অপমান করি তাহলে আমার বিরুদ্ধে আপনি 2 ধরনের দণ্ড দিতে পারেন। একটা হচ্ছে আমাকে সিভিল ফাইন করতে পারেন, অথবা ক্রিমিনালি আমাকে বলতে পারেন। এইখানে আদালত অবমাননাটা তার সাথে তুলনামূলকভাবে বলছে, আদালত অবমাননার আলাদা আইন আছে এবং সেটা আরও গুরুতর। সেখানে ওনারা বলেছেন তাদেরকে 7 দিন জেল খাটতে হবে যদি এটা অনাদায় করে। এই ক্ষেত্রে বোঝা যায় এর নেচারটা সিভিল অফেন্স, এটা প্রায় ক্রিমিনাল অফেন্সের মধ্যে গেছে। এবং আমরা এটাও জানি আইনের একটা বিধান অনুসারে, যখনই কোনো অফেন্স ক্রিমিনাল হয় তখন কিন্তু তার সংসদ সদস্য থাকার অধিকার থাকে না, তো মন্ত্রী থাকার অধিকার থাকবে কি করে? এখন আইনের নানা রকমের ব্যাখ্যা হতে পারে, মনে রাখতে হবে। আমি শেষ করি, মার্কিন যুক্তরাষ্ট্র যেই কারণে মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তা হারিয়েছে সেটা এই নয় যে মানুষ সাদ্দাম হোসেনকে বেশি পছন্দ করে, মানুষ যেটা পছন্দ করে না সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আমরা দেশের জন্য ডাবল স্ট্যান্ডার্ড চালু না করি। আইনের শাসন চালু করতে হলে সবার জন্য একই স্ট্যান্ডার্ড চালু করতে হবে। না, আমি খুব সহজে বুঝি যে আমরা তো সংবিধান অনুযায়ী আমাদের মাননীয় এমপি সাহেবরা তারা হচ্ছে আইন প্রণেতা। তো একজন আইন প্রণেতার কাছে তার তো নৈতিকতাটা একটা বড় পয়েন্ট, এটা বিষয় না। আইনে তো বটেই, নৈতিকতার বড় কোশ্চেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে তো সেটা কোনো উদাহরণ থাকে না। এবং আরেকটা হচ্ছে যে অন্যরা এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, সুতরাং এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো কারণ নেই। বরঞ্চ আইন প্রণেতারা যদি সর্বোচ্চ নৈতিকতার নিদর্শন রাখতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ প্রফেসর সলিমুল্লাহ খান, ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।